মাইক ঠিক আছে? সাউন্ড হ্যালো 1 2 3 হ্যালো ওকে সাউন্ড ঠিক আছে? জি হ্যালো 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 1 2 3 1 2 3 ফেসবুকে এমনি তো সাউন্ড কম যায়। ওইগুলো আগের তো শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের মূলত কিসের উপর বলো তো? তোমাদের সামনেই তো বার্ষিক পরীক্ষা, তাই তো? এখন বার্ষিক পরীক্ষার আগে যাদের প্রস্তুতি বেশ ভালোভাবে নেওয়া হয়েছে তাদের তো কংগ্রাচুলেশনস। আর যাদের হচ্ছে একটু গ্যাপ রয়ে গিয়েছে তাদের জন্য মূলত সাজেশনটা, এবং যারা আরো ভালো মার্কস করতে চাও, কোন টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়বা এক্সামের জন্য, সবকিছু কিভাবে পড়বা, সবকিছু হচ্ছে আজকে আপু ক্লাসে কভার করে দিব। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এটা বড় করা যাবে ভাইয়া কমেন্টগুলো? না ওই পাশে না, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, তো তোমাদের যারা যেসব ফ্রেন্ডরা এখনো লাইভে জয়েন করেনি তাদেরকে অবশ্যই মেনশন করে দাও। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, ঠিক আছে? বেশ অনেককেই দেখতে পাচ্ছি, আর হচ্ছে এখনো যারা জয়েন করেনি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। শুরু করি ক্লাসটা, ঠিক আছে? যেহেতু বেশ অনেকক্ষণ সময় চলে গিয়েছে, আমরা ধীরে ধীরে ক্লাসটা শুরু করি। তো প্রথমেই হচ্ছে যে কি কি পড়বো, তাই না? আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি থাকবে? সিন প্যাসেজ থেকে থাকবে, এমসিকিউ থাকবে, কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, আবার দেখা হয়ে গেল। অনেকদিন, অনেকদিন না, প্রায় পরশু দিনই হয়তো তোমাদের লাস্ট ক্লাস গিয়েছিল। ঠিক আছে, লাস্ট ক্লাসে তোমরা সবাই এত এত সাজেশন চাচ্ছিলে, সেটার জন্য কিন্তু আজকে আপু আবার চলে আসছি। না হলে আমাদের গত পরশুই হচ্ছে আমাদের শেষ ক্লাস হয়ে গিয়েছিল। আচ্ছা, তো সিন প্যাসেজে দেখো অনেকগুলো প্যাসেজ মনে হচ্ছে, কিন্তু এই সবগুলো কি তোমার লাগবে? সবগুলো তো তোমার লাগবে না। যার স্কুলে বার্ষিক পরীক্ষার সিলেবাস যতটুকু, সে শুধু ততটুকু পড়বা। মানে তোমার স্কুলে যদি ইউনিট 6 থেকে 11 থাকে, ফাইনাল এক্সামে তুমি 6 থেকে 11 এর মধ্যে যেই লেসনগুলো, দেখো এগুলো কিন্তু এক একটা লেসন, ঠিক আছে? এই যে লেসন 1 4 8 9, মাত্র 4টা লেসন দিয়েছি। 8টা 9টা বা 10টা লেসন থেকে মাত্র 4টা লেসন হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট। ওই 4টা তোমাকে মাস্ট পড়ে যেতেই হবে। ওকে, আর হচ্ছে সবগুলো কেন দিয়েছি ইউনিট 1 থেকে 11 পর্যন্ত? কারণ হচ্ছে কিছু কিছু স্কুলে ফাইনালে দেখা যায় হাফ ইয়ারলির সিলেবাস সহ থাকে। তো তাদের জন্য আমাদের সাজেশন থাকবে হচ্ছে প্রত্যেকটা লেসনই তুমি খুব ভালো মতন পড়ে যাবে। অ্যাটলিস্ট বাসায় 2 থেকে 3বার নিজে খুব ভালোভাবে প্রত্যেকটা ওয়ার্ড বুঝে বুঝে, পোয়েম থাকলে পোয়েমের থিম বুঝে, বা পুরো স্টোরিটাতে বা পুরো প্যাসেজটাতে কি নিয়ে কথা বলছে সেই সম্পর্কে তোমার কিন্তু একটা বেশ ভালো আইডিয়া থাকতে হবে।
ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমরা প্রথমে ইউনিট 1 থেকে কি আছে, পিপলস মিউজিক। এখানে ওই যে ফোক সংগুলো নিয়ে বা মানুষ বিভিন্ন যে লোকাল মিউজিকগুলো আছে সেগুলো নিয়ে আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ধীরে ধীরে অনেককেই দেখছি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো, ইউনিট 1 থেকে মাত্র 4টা লেসন পড়লেই তোমার কভার হয়ে যাচ্ছে। ইউনিট 2 থেকে একটা মাত্র লেসন, গুড ফুড। এইটা যদি তুমি ঠিকভাবে পড়ো, ইনশাআল্লাহ আশা করা যায় যাদের ফাইনালে হচ্ছে এই সিলেবাসটা আছে, তাদের এখান থেকে সিন প্যাসেজ যদি আসে ইউনিট 2 থেকে, গুড ফুড থেকেই চলে আসার সম্ভাবনা খুবই বেশি। এরপর আসছে হচ্ছে লেসন 3 এর মধ্য থেকে দেখো 1, 3, 6 আর 8, এই 4টা লেসন তোমাকে ভালো করে পড়তেই হবে। সেম ভাবে লেসন 5 থেকে 1, 4, 5। আর এবার আসে হচ্ছে লেসন 6 থেকে 11, যেটা হচ্ছে বেশিরভাগ স্কুলেই ফাইনালের সিলেবাস। ওকে, তো এইটা কিভাবে পড়বো আমরা? আমরা কিন্তু ক্লাসে কিভাবে পড়েছিলাম বলো তো? আমরা হচ্ছে সামারাইজ করে, আপু তোমাদেরকে স্লাইডগুলো দিয়ে দিয়েছিলাম, সেই সামারিগুলো পড়েছিলাম কেন? কারণ যাতে আমাদের মেইন পয়েন্টগুলো বা মেইন যেই থিমগুলা প্রত্যেকটা প্যাসেজের মধ্যে থেকে সেগুলো যাতে আমরা বুঝতে পারি, তাই তো? তো আমি বলবো যে প্রথমে তোমার বইটাই তুমি ভালো করে পড়ো, আর হচ্ছে এক্সামের আগের রাত্রে যদি রিভিশন দিতে চাও, তখন তুমি সেই স্লাইডগুলো থেকে জাস্ট সামারিগুলো ছোট ছোট করে কম সময়ের মধ্যে পড়ে কভার করে ফেলতে পারবা। আর হচ্ছে এই সিন প্যাসেজগুলো জাস্ট পড়ে কিন্তু রেখে দেওয়া যাবে না, এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তার থেকেও বেশি যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার লেখা। প্রত্যেকটা কোয়েশ্চেন কিভাবে লিখব? আমরা হচ্ছে একটা মানে যেই কোয়েশ্চেনটা চাচ্ছে সেটার প্রথম অ্যান্সারটা তো লিখবাই, সেই সাথে একটা হচ্ছে সাপোর্টিং লাইন অ্যাড করবা। মানে আমরা যেহেতু 2 মার্কসের কোয়েশ্চেন, অবশ্যই এক লাইনে কোয়েশ্চেনের অ্যান্সারটা শেষ করব না, আমরা অ্যাটলিস্ট 2 থেকে 3 লাইন দিব, ঠিক আছে? আর ম্যাক্সিমাম দিতে চাইলে হচ্ছে 4 লাইন, এর থেকে বেশি দেওয়ার আসলে দরকার নেই। আবার হাফ পেজ বা 1 পেজ ভরে লেখার কোনো মানে হয় না। জাস্ট আমরা কোয়েশ্চেনগুলো লিখবো হচ্ছে 2 to 4 লাইন্সের মধ্যে বা 2 to 4 সেন্টেন্সের মধ্যে। বুঝে গেল? হ্যাঁ, বৃত্তিতে তো আছে, এই জন্যই হচ্ছে আমরা ইউনিট 1 থেকে 11 যাতে সবগুলো মানে পুরো বইটা যাতে তোমাদের কভার হয়, সেজন্যই কিন্তু ওইভাবেই চিন্তা করে সাজেশনটা সাজানো হয়েছে। তো যাদের হচ্ছে বৃত্তি এক্সাম দিবা তোমরা, ইনশাল্লাহ তুমি যদি এগুলা ভালো করে পড়ে যাও, প্রত্যেকটা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো কঠিন একটু আননোন, সেগুলো কি করবা, সেগুলো যারা একটু বুদ্ধিমান তারা কি করবে জানো? তারা সিনোনিম অ্যান্টোনিম সহ পড়ে ফেলবে, একটা মেক সেন্টেন্স সহ পড়ে ফেলবে, যে এই ওয়ার্ডটা আমি নতুন দেখতেছি, তাহলে এই ওয়ার্ডটা আমি কিভাবে ফিউচারে ইউজ করব, বা আমার রাইটিং এর মধ্যে আমি এটা কিভাবে নিয়ে আসতে পারি, যাতে কি আমার খাতাটা বাকিদের চাইতে আলাদা হয়। এই যে সিন প্যাসেজগুলো জাস্ট পড়ে যাওয়ার জন্য কিন্তু না, এই যে তুমি যে নতুন নতুন শব্দগুলো জানবা না, সেগুলা দিয়ে কিন্তু তোমার রাইটিংটা, তোমার যে হচ্ছে তোমার প্যারাগ্রাফ লিখবা, কম্পোজিশন লিখবা, লেটার লিখবা, ইমেল লিখবা, যত কিছু আছে সেগুলোর মধ্যে যদি তুমি এরকম দু একটা মানে যেই ওয়ার্ডগুলো সাধারণত অন্যদের খাতায় থাকবে না, তোমার খাতায় থাকবে, তো টিচার যখন ওই ওয়ার্ডটা দেখবে, তার মানে কি মেয়েটা বা ছেলেটা পড়াশোনা করে আসছে, ওর ওর নলেজ হচ্ছে অ্যাভারেজের চাইতে বেটার, তাই তো? তো সে তোমার লেখার মাধ্যমেই বুঝতে পারবে। এই জন্য আমি বলেছি যে প্রত্যেকটা প্যাসেজ খুবই সুন্দরভাবে নিজেরা একটু বাসায় পড়বা। আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলোও তুমি দেখতে পারো, ইউটিউবে আছে। আর যারা হচ্ছে আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল, তাদের কাছে তো রেকর্ডেড ভার্সন আছেই। তো সেই ক্লাসগুলো প্রয়োজন হলে বারবার দেখে নিবা, যেটা বুঝতে প্রবলেম হবে। আচ্ছা, আর এরপরেও যদি কোনো প্রবলেম হয়, আমাদেরকে বিভিন্ন গ্রুপে কিন্তু তোমরা আস্ক করতে পারো, ঠিক আছে? আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেগুলোতে কোয়েশ্চেন করতে পারো পোস্ট দিয়ে। যে কোনো জারিফ ভাই আছে, ফাহাদ ভাই আছে, আমি আছি, যে কোনো একজনকে মেনশন করে কোয়েশ্চেন করতে পারো যদি তোমাদের কোনো প্রশ্ন পরবর্তীতে পড়ার সময় মনে হয় যে এইটা বুঝতেছি না, তখন আমাদেরকে মেনশন করে তুমি কিন্তু কোয়েশ্চেন করতে পারবা। আচ্ছা, এরপরে দেখে হচ্ছে লেসন 6 থেকে 11 এর মধ্যে কোন কোন প্যাসেজগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে অ্যাট দ্য এয়ারপোর্ট, বোর্ডিং দ্য প্লেন, দ্য ডেস্টিনেশন, আর থাকা ফ্লোটিং মার্কেট। একটার মধ্যে থেকে এই থাকা ফ্লোটিং মার্কেটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই লেসন 9টা
খুব বেশি ইম্পর্টেন্ট। ঢাকা ফ্লোটিং মার্কেট থেকে একটা সিন প্যাসেজ আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। এরপর কি পড়বো আমরা? অ্যামাডাইভার্স আর রিভার জিপসিস ইন বাংলাদেশ, এই আর রিফিউজিস, মানে ইউনিট 7টা হচ্ছে তোমার সবগুলা ইউনিটের মধ্যে থেকে যদি বলতে বলো তো ইউনিট 7টা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকেও মানে যদি তোমার একটা প্যাসেজ দিতে হয় আমি হলে এখান থেকেই দিতাম, ঠিক আছে? তো এই অংশটা খুবই ভালোভাবে পড়বা, পুরো ইউনিট 7টা, তার মধ্যে থেকে 2, 3, 4, 5 এই চারটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা। এরপরে কি আছে? এরপর আছে ইউনিট 8 এর মধ্যে থেকে যেই দুইটা লেসন দিয়েছি, দ্য ফার্স্ট নিউজ পেপার আর টিভি নিউজ রিপোর্ট, এই দুইটা কিন্তু চাইলে হচ্ছে ইমার্জ করে দিতে পারে, ঠিক আছে? সরি, এক মিনিট একটু ওয়েট করো। সরি, হ্যাঁ যেটা বলছিলাম, তো এই দুইটা লেসন চাইলে হচ্ছে কি করতে পারে, দুইটা একসাথে করে দিতে পারে। আর এছাড়াও এই দুটো লেসন ভালোভাবে পড়ে যাবা বাসায় নিজেরা। এরপর আসছে লেসন 9 এর মধ্যে থেকে 4, 5 and 6, টেকিং অফ ফিউচার এয়ারক্রাফট পেপার অ্যান্ড হুইল। এর মধ্যে থেকে হচ্ছে টেকিং অফ আর ফিউচার এয়ারক্রাফটটা বেশ ইম্পর্টেন্ট। ওকে, তারপর কি ট্রুথফুল ডাবের 4টা লেসনই তো তোমার পড়তে হবে, মানে পুরো স্টোরিটা যদি জানতে চাও তাহলে তো 4টা লেসনই পড়তে হবে। আর তাহলে এই 4টা লেসন নিজেরা ভালোভাবে বাসায় পড়ে নিবা, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদের রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিবা। দেন আসছে যে লেসন 11, ওমেন্স রোল ইন আপরাইজিং, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কত স্টার দিব বলো? এটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তো মোটামুটি এগুলোর মধ্য থেকে পড়লেই ইনশাল্লাহ সিন প্যাসেজে কমন পেয়ে যাবা। হ্যাঁ 7 থেকে 11 সমস্যা নাই। তো যাদের 7 থেকে 11 বেশিরভাগ স্কুলেই ফাইনালে 7 থেকে 11 পর্যন্ত, তো তাদের জন্য হচ্ছে মূলত এই লেসনগুলো পড়লেই আমাদের সিন প্যাসেজের যে পার্টটা আছে সেটা কভার হয়ে যাবে। ওকে, এরপরে চলে আসি পরের পার্টে। আচ্ছা, এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? তারপরে কি থাকবে বলো তো? সিন প্যাসেজের পরে থাকবে একটা আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে কি কি অ্যান্সার করতে হবে? আচ্ছা, আনসিন প্যাসেজের মধ্যে থেকে 12টা দিয়েছি, কিন্তু এই 12টার থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তুমি কিন্তু এখানে স্টার মার্কসগুলো দেখলেই বুঝতে পারবা। যেগুলো 3 স্টার দেওয়া সেগুলো অবশ্যই বেশি ইম্পর্টেন্ট, যেগুলো 2 স্টার দেওয়া ওগুলোও ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি আমি বলবো, যেহেতু আনসিন প্যাসেজ আমাদের পড়া হয় না, সিন প্যাসেজ আমরা ক্লাস করেছি, রেকর্ডেড ক্লাস করেছি, স্কুলে পড়েছি, তো অনেকবার পড়া হয়েছে। আনসিন প্যাসেজ কিন্তু আমাদের সেইভাবে পড়া হয় না। তো এখন যেহেতু এক্সাম চলে আসছে সামনে, তো আনসিন প্যাসেজ থেকে এই কয়টা প্যাসেজ একটু পড়ে নিবা, একটু নিজেরা পড়ে নিবা। যে কোনো বই তোমার আছে সেই বই দেখবা যে বেশ কয়েকটা আনসিন প্যাসেজ আছে, ওখান থেকে এইগুলা এই টপিকগুলো পেয়ে যাওয়ার কথা। এগুলো খুবই কমন টপিক, আর আমাদের আনসিন প্যাসেজে দেখা যায় যে কমন টপিকগুলোর মধ্য থেকেই আসে। আচ্ছা, এরপর আসছে যে সিনোনিম। এখানে বেশ কিছু সিনোনিম অ্যান্টোনিম আছে, যেটা নিয়ে তোমাদের সবার অনেক কোয়েশ্চেন, না সবার অনেক ভয়। এক্সামের না, যখন আমি তোমাদের এফআরবি এর ক্লাস নিচ্ছিলাম তোমরা কিন্তু অনেক কোয়েশ্চেন করছিলে যে আপু সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়বো কিভাবে পড়বো। আচ্ছা, সেটা তো আপু বলেছিলাম। হ্যাঁ, পিডিএফ কোথায় পাবো? পিডিএফ পেয়ে যাবা, অথবা তুমি এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, কিন্তু পিডিএফটা আই থিঙ্ক দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিমগুলো বেশ কয়েকটা, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, প্রায় 100টার মতন বা 100টারও বেশি, 100টা করে সিনোনিম আর 50টা অ্যান্টোনিম হচ্ছে তোমাদের জন্য এখানে আলাদা করে নিয়ে আসা হয়েছে, যেগুলো তোমাদের লেসনের সাথে লেসনের থেকেই আনা হয়েছে আসলে। ওকে,
তো তোমাদের আর আলাদা করে কষ্ট করে বের করতে হবে না, জাস্ট এই কয়টা সিনোনিম অ্যান্টোনিম যদি পড়ে যাও ইনশাল্লাহ এক্সামে কমন চলে আসবে। এইবার চলে আসি আমরা রাইটিং পার্টে। রাইটিং পার্টে থেকে কি বলেছিলাম আপু ক্লাসে মনে আছে? স্টোরিগুলা আমরা কিন্তু অনেক নেগলেক্ট করি, স্টোরি পড়তে চাই না। কারণ কি, এই স্টোরি আমরা নিজেরাই জানি, ছোটবেলা থেকে জানি। ঠিক আছে, বেশিরভাগ স্টোরি আমরা ছোটবেলা থেকে জানি সত্য, কিন্তু কয়েকটা হচ্ছে আননোন স্টোরি থাকে। যেমন কি, যেমন হচ্ছে এখানে মিরাস অ্যান্ড দ্য গোল্ডেন টাচ, এটা হয়তো আমরা একটা রিলেটেড এরকম স্টোরি পড়েছি, আবার অনেকের হয়তো রবার্ট ব্রুসের স্টোরিটা জানা হয়নি আগে কখনো। তো এরকম বেশ কয়েকটা স্টোরি থাকে যেগুলো হচ্ছে আমাদের আগে থেকে জানা থাকে না। শেখ সাদির স্টোরি, বাইজিদ ডিভোশন, এটা হয়তো জানা থাকার কথা বেশিরভাগ মানুষের, কিন্তু হচ্ছে যে কয়টা মার্ক করে দিলাম এগুলার মধ্য থেকে অনেকের হয়তো জানা নাই থাকতে পারে, কোনো প্রবলেম নেই, বইটা তো আছে সাথে। বইটা যেহেতু আছে সেখান থেকে স্টোরিগুলো একবার করে রিডিং দিয়ে দিবা। একবার বলবো না, দুইবার বলবো, মানে যেগুলো একদমই আননোন, যে গল্পগুলো তুমি আগে জানতা না সেগুলো দুইবার রিডিং দিবা, আর যেগুলো জানতা সেগুলোও একবার পড়বা। কেন পড়বা? কারণ হচ্ছে আমাদের লেখার সময় কিন্তু অনেক প্রবলেম হয়, কি ওয়ার্ড দিব, আপু এই ওয়ার্ডটা আমি বাংলায় জানি ইংলিশে কি হবে, এরকম বিভিন্ন প্রবলেম হয় না? তো তুমি যখন একবার হচ্ছে গল্পটা রিডিং দিচ্ছ তোমার মাথায় কিন্তু ওই ওয়ার্ডগুলো চলে আসতেছে। তো এক্সামে লেখার সময় আশা করা যাচ্ছে তো তোমার যদি পড়া থাকে প্রবলেম হবে না লেখার টাইমে। আচ্ছা, স্টোরি আগে থেকে হ্যাঁ, স্টোরি আগে থেকে না জানা থাকলে হচ্ছে স্টোরির প্রথম কয়েকটা লাইন তো দেওয়া থাকে না, প্রথম কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকে, তো তুমি সেইটা পড়ে সেখান থেকে হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি দিয়ে বানিয়ে লিখতে হবে। আর যদি এটা একটু মানে প্যানিক করে অনেকে, এই জন্যই বললাম যে তোমার বইয়ে যতগুলো স্টোরি আছে সবগুলো একবার করে রিডিং দিবা। এটা যে শুধু স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে হেল্প করবে তা না, এটা কিন্তু তোমার রিঅ্যারেঞ্জের ক্ষেত্রেও হেল্প করবে। এই জন্যই আপু ক্লাসেও বারবার বলেছি, আজকেও বলছি, যে যতগুলো স্টোরি আছে তোমার বইয়ে এই 12টার বাহিরেও সবগুলা রিডিং দিবা, সবগুলা স্টোরি যাতে তুমি একটু জানো। ঠিক আছে, খুব বেশি স্টোরি দেওয়ার তো মানে বাহিরে থেকে দেওয়ার সম্ভাবনা কম, নর্মালি কমন স্টোরিগুলোই দেয়, কিন্তু ইন কেস যদি তোমার স্কুলে দিয়ে দেয় তুমি কি করবা, তাই তো? তো এই কারণে নিজের সেফ থাকার জন্য, নিজে সেফ থাকার জন্য তোমার কাছে যে বইটা আছে, যার কাছে অ্যাডভান্স লার্নার আছে সে অ্যাডভান্স লার্নার পড়বা, যার কাছে অন্য কোনো গ্রামার বই আছে বা অন্য কোনো রাইটিং পার্টের বই আছে সে সেগুলা পড়বা। ঠিক আছে, তো সব কিছু মিলায় হচ্ছে দুইটা ক্ষেত্রে তোমার হেল্প হয়ে যাবে, রিঅ্যারেঞ্জ এবং স্টোরি রাইটিং। দুইটা বেনিফিট যদি একটা থেকে পাও তাহলে কি সেটা স্কিপ করা কি বুদ্ধিমানের কাজ? অবশ্যই না, সেটা হবে একদমই বোকার কাজ হবে যদি কেউ হচ্ছে স্টোরিগুলো মানে চিন্তা করে যেগুলো তো পারি পড়বো না, একবারও রিডিং দিব না, এটা যদি চিন্তা করে যাও এটা খুবই বোকার একটা কাজ হবে। বোঝা গেল? আমরা কিন্তু স্টোরি প্লাস রিঅ্যারেঞ্জ দুইটাই করে ফেলতে পারবো প্রত্যেকটা স্টোরি যদি একবার করে রিডিং দিয়ে যাই। এরপরে আসো প্যারাগ্রাফ। এই যে 10টা প্যারাগ্রাফ দিয়েছি, ঘুরে ফিরে প্রত্যেক স্কুলে না এগুলা থেকেই আসে। 10টা যে প্যারাগ্রাফ দিয়েছি ঘুরে ফিরে দেখবা যে এগুলো থেকে আসে। আর তোমাদের স্কুলে যদি আলাদাভাবে কোনো সাজেশন দেয়া থাকে তো তুমি সেটা ফলো করতে পারো, কিন্তু যাদের হচ্ছে স্কুলে ওভাবে বলে দেওয়া নাই বা আচ্ছা তোমাদের তো এইটে সিন প্যাসেজ থাকার সিন থাকার কথা না, আনসিনই আসার কথা প্যারাগ্রাফ। ঠিক আছে, তো এই 10টার মধ্য থেকে পড়ে নিবা, যে কোনো বই তোমার কাছে আছে সেগুলোর মধ্যেই পেয়ে যাবে আশা করি। আর যদি না পাও আপুকে বলবা, আপুর ছবি পাঠিয়ে দিব, সমস্যা নেই, তবে সেটা গ্রুপে, মানে হ্যাঁ গ্রুপে একটু মেনশন করে পোস্ট দিতে হবে, না হলে কিন্তু জানতে পারবো না আমরা। দাঁড়াও, কি বলছো? মডেল লার্নার? হ্যাঁ, বৃত্তির জন্য এগুলো ইম্পর্টেন্ট। আজকে যে সাজেশনটা, আগে তো তোমার ফাইনালটা তো কভার হবেই, বৃত্তির জন্য এগুলো ইম্পর্টেন্ট। এবং যদি আমরা সময় পাই পরবর্তীতে বৃত্তির জন্য আরেকবার সাজেশন দেওয়া হবে, প্রবলেম নেই। আপাতত তুমি হচ্ছে ফাইনালটা নিয়ে একটু চিন্তা করো, যেহেতু ফাইনাল খুব কাছে চলে আসছে। বেশিরভাগ স্কুলেই 20 তারিখ থেকে এক্সাম না, কিছু কিছু স্কুলে হয়তো 25 থেকে এক্সাম। তো আমরা হচ্ছে আগে একটু ফাইনালেরটাই চিন্তা করি। বৃত্তির জন্য এগুলো বেশ ইম্পর্টেন্ট। এবার ডায়ালগের মধ্যে থেকে দেখো তো কি দিয়েছি। আচ্ছা, প্যারাগ্রাফটা শেষ করি। প্যারাগ্রাফে কি কি পড়তে হবে?
লোডশেডিংটা অনেকের জন্য নতুন হতে পারে, যেহেতু 6-7 পর্যন্ত আমাদের লোডশেডিং রিলেটেড কিছু থাকে না আসলে। তো লোডশেডিংটা পড়বা নিজেরা ভালো করে। ন্যাশনাল ফ্ল্যাগ আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, বাকি প্রায় সবগুলাই ছোটবেলা থেকে তুমি পড়ে আসছো, কিন্তু এখন কি ছোটবেলার মতন করে লিখলে হবে না, ঠিক আছে? একটা গোছানো রাইটিং হতে হবে তোমার। প্যারাগ্রাফের মানে অনেক সময় কি করে, কয়েকটা কোয়েশ্চেন দেওয়া থাকে না যে ইয়োর প্যারাগ্রাফ মাস্ট অ্যান্সার দিস কোয়েশ্চেন্স, তো প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার যাতে তোমার প্যারাগ্রাফের মধ্যে থাকে সেগুলো একটু মেক শিওর করতে হবে। আর কি বলবো, প্যারাগ্রাফের মধ্যে থেকে আপাতত তুমি এগুলাই পড়ো। আর যদি তোমার স্কুলে বা অন্য হ্যাঁ ঠিক আছে, স্কুল থেকে যদি কোনো আলাদা সাজেশন দিয়ে থাকে টিচার, সেটাও ফলো করবা। আচ্ছা, এবার আসি ডায়ালগের ক্ষেত্রে। ব্যাড ইফেক্টস অফ এনভায়রনমেন্ট পলিউশন, এটা কি আলাদা করে পড়া লাগবে বলো তো? এনভায়রনমেন্ট পলিউশন যখন তুমি প্যারাগ্রাফটা পড়বা সেখানেই তো এই টপিকটা চলে আসবে, ঠিক আছে? তারপর আসি হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এগুলো খুবই কমন কয়েকটা জিনিস। রিডিং নিউজ পেপারটা বেশ ইম্পর্টেন্ট, এটা প্যারাগ্রাফের জন্য ইম্পর্টেন্ট, মানে একটা পড়লেই তোমার দুইটা পড়া হয়ে যাবে আলটিমেটলি। আচ্ছা, আর চলে আসছে লেটার, ইমেল আর অ্যাপ্লিকেশন। এগুলা আমি জানি যে তোমরা যেহেতু এখন 8-এ উঠে গেছো তোমরা লিখতে পারবা, কিন্তু লেখার নিয়মটা যাতে শুদ্ধ থাকে, ঠিক আছে? এটা একটু মেক শিওর করতে হবে। যেমন ইমেইল লেখার সময় আমরা কি করব, প্রথমে দিব ফ্রম, তারপরে টু, তারপরে কি সেন্ট, তাই না? তার এই যে এই জিনিসগুলো যাতে ভুল না হয়। এবং এই যে ফ্রম আর টু এর পরে কি আসবে, যে ইমেল অ্যাড্রেসটা থাকবে সেখানে সবগুলো লেটার হচ্ছে স্মল লেটারে হবে, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসে সবগুলা লেটার স্মল লেটারে হবে। তারপরে কি @ দিতে হবে, দেন জিমেইল অথবা ইয়াহু এগুলা কিছু একটা দিয়ে .com। ওকে, আচ্ছা, ইমেইলের মধ্য থেকে ম্যাথ অলিম্পিয়াডের গাইডলাইন যে ইমেলটা, সেটা হচ্ছে তুমি একটু পড়ে নিবা। যদি তুমি বইয়ে না পাও, এখন হচ্ছে কি বিভিন্ন এআই আছে না, তো তুমি সেগুলোরও হেল্প নিতে পারো চাইলে, প্রবলেম নেই। কিন্তু বাসায় একটু নিজে একটু হলেও পড়ে যাবা। আপু যেগুলা হচ্ছে এখানে দিয়েছি সমস্তগুলার কোনোটা যাতে এরকম না হয় যে তুমি এই ব্যাপারে কিছুই জানো না, এইরকম যাতে না হয়। অনেকের অনেক জায়গায় ঘাটতি থাকতে পারে, তো আমার থেকে ভালো তুমি জানবা যে তুমি কোন কোন টপিক জানো না, তোমার কোনটার ব্যাপারে আইডিয়া নাই। তো তোমার দায়িত্ব হচ্ছে সেই টপিকগুলো ধরে ওগুলোর ব্যাপারে একটা প্রপার আইডিয়া নিয়ে তারপর এক্সাম হলে যাওয়া। মনে থাকবে? ওকে, আচ্ছা, এরপর আসি অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও সেম কথা বলবো যে সাবজেক্টটা প্রপারলি দিতে হবে, কাকে অ্যাপ্লিকেশন পাঠাচ্ছ সেখানে ভালো মতন মেনশন করতে হবে, এগুলো একটু খেয়াল রেখে তারপর এক্সামে বসাতে হবে, ঠিক আছে? খাতায় যাতে। আচ্ছা, আরেকটা কথা, রাইটিং পার্টের জন্য আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস হচ্ছে খাতাটা যেন তোমার ক্লিন থাকে, খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব বেশি জরুরি রাইটিং পার্টের প্রত্যেকটা টপিকের জন্য। প্যারাগ্রাফ থেকে শুরু করে অ্যাপ্লিকেশন সবগুলোতে তোমার মার্ক পাওয়ার জন্য খাতাটা প্রপারলি ক্লিন থাকাটা অনেক বেশি জরুরি। হাতে লেখা যেমনই হোক, কাটাকাটি করা যাবে না বেশি একটা। তারপর মানে কাটাকাটি হলেও, ভুল হলেও এক লাইনে কাটতে হবে, এগুলা আমি জানি তোমরা জানো। তারপর হচ্ছে আপু আরেকবার রিমাইন্ডার দিচ্ছি। এরপর আসি আমরা কম্পোজিশনে। কম্পোজিশনের ক্ষেত্রে আছে মডার্ন সায়েন্স, ক্লাইমেট চেঞ্জ, ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, প্রায় সবগুলাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে স্পেশালি হচ্ছে ইম্পর্টেন্স অফ নিউজ পেপারটা অনেক আসে, ক্লাইমেট চেঞ্জের থেকেও মডার্ন সায়েন্সটা বেশি আসে। আর হচ্ছে তোমাদের যেহেতু নতুন আসতে পারে হচ্ছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, ডিউটিস অফ স্টুডেন্ট, তারপর এম ইন লাইফ তো আসে, এটা খুবই কমন। চেষ্টা করবা হচ্ছে বেশ কিছু সুন্দর সুন্দর, মানে তোমার লেখাটা যাতে একদম 6-7 ছোট বাচ্চাদের মতন না হয়, এটা একটু মেক শিওর করার চেষ্টা করবা। এই জন্য আমি বলছি যে প্রত্যেকটা মানে তুমি প্রত্যেকটা টপিক একবার হলেও বই থেকে পড়বা। তুমি যখন একটা যে রাইটিং পড়তেছো তুমি নিজেই বুঝতে পারবা, আচ্ছা এই লাইনটা তো সুন্দর, এই লাইনটা হচ্ছে আমি আমার প্যারাগ্রাফে দিব বা আমি আমার কম্পোজিশনে দিব, ঠিক আছে? বা শুরুর মানে আমরা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর
পুরোটা তো মুখস্থ করতে পারবা না, মুখস্থ করবাও না, মুখস্থ করাটার কোনো প্রয়োজন নাই। কিন্তু তোমার মানে লেখাটা কিরকম হবে সেটা তুমি আইডিয়া নিবা ওই ওই রাইটিংগুলো পড়ে। তারপরে হচ্ছে কিছু কিছু লাইন যেগুলো থাকবে যে খুবই সুন্দর, খুবই আনকমন, সেই লাইনগুলো তুমি পিক করবা। সেই লাইনগুলো তোমার রাইটিং এর মধ্যে তুমি ইনক্লুড করার চেষ্টা করবা। আরো ভালো হয় যদি তুমি তোমার নিজের ভাষায় এই কাজটা করতে পারো, ঠিক আছে? নিজের ভাষায় যদি তুমি একটু আনকমন কিছু লাইন দিতে পারো, মানে নর্মাল গদবাঁধা যে সিম্পল লাইনগুলো থাকে আমাদের, সেগুলোর বাহিরেও যদি তুমি নিজে একটু ভালোভাবে রাইটিংটা পড়তে পারো, তাহলে হচ্ছে মার্ক ক্যারি করা খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে জুলাই মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টও বেশি ইম্পর্টেন্ট। আর এটা অনেক আসে, এটা খুবই কমন থাকে। এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড। ওকে, আপাতত এই কয়টা মানে এই যে 14টা দিয়েছি, 14টাই বলবো আমি ভালো মতন একবার হলেও পড়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি, মোটামুটি আমাদের সাজেশন কিন্তু খুব বড় হবে না, মানে সাজেশন ক্লাস আসলে কি খুব বেশি একটা বড় হবে না। তোমাদের কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটাই জানানো ছিল। আর এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। তোমাদের যদি কোনো টপিক নিয়ে এটা কিভাবে লিখবো বা কোনো টপিক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, বেস্ট অফ লাক নীরব। কম্পোজিশনের প্রবলেম, ও আচ্ছা, কম্পোজিশনের লেখার ব্যাপারে তো কিছু কথা বলতেই ভুলে গেছি যে আমরা প্যারাগ্রাফে কিন্তু এক প্যারায় লিখবো, তাই তো? প্যারাগ্রাফে অবশ্যই এক প্যারা থেকে বেশি মানে প্যারা করা যাবে না, কিন্তু কম্পোজিশনে আমরা প্যারা করে লিখবো, 3 থেকে 4 প্যারায় লিখবো, ঠিক আছে? কম্পোজিশনে অবশ্যই 3 থেকে 4টা প্যারা হবে, 3 to 4 প্যারা। আর প্যারাগ্রাফ কি করব, একটা প্যারার মধ্যেই লিখে দিব, মানে যা যা ইনফরমেশন দেওয়ার ওই টপিকটার ব্যাপারে একটা প্যারার মধ্যেই লিখতে হবে। ডিসিপ্লিন, ভিলেজ মার্কেট, মাই ফেভারিট হবি। আচ্ছা, এই তিনটার মধ্যে ডিসিপ্লিন, ভিলেজ মার্কেট আর একটা হচ্ছে মাই ফেভারিট হবি, তাই না? তো এগুলোর মধ্যে ডিসিপ্লিনটা তোমার ভালোভাবে পড়ে যেতে হবে। আর ওগুলা 2-1বার রিডিং দিলেই আই থিঙ্ক তোমার মাথায় ইনফরমেশনগুলো চলে আসবে যে একটা ভিলেজ ফেয়ারে কীরকম হয়। সেগুলা তুমি কম বেশি আমরা সবাই জানি। এরপরেও হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা 2-1বার রিডিং দিলেই ঠিক হয়ে যাবে। আর ডিসিপ্লিনটা একটু পড়ে যেতে হবে। ওকে, এই পিডিএফটা কোথায় পাবো? আচ্ছা, যদি তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকে কোনো টপিকে, তাহলে কি আমরা লাইভটা ধীরে ধীরে শেষ করব? আওয়ার এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, হেলথ অ্যান্ড, এগুলোর মধ্যে এনভায়রনমেন্টটা খুবই কমন, এটা আসার চান্স অনেক বেশি। পয়েন্ট কি দিতে হয় না, ইয়েতে কম্পোজিশনের মধ্যে পয়েন্ট দেওয়ার কোনো মানে নাই। জাস্ট তুমি 3 থেকে 4টা প্যারা দিবা, কোনো হেডিং মানে ওই যে আমরা সাব পয়েন্ট দেই না, সেগুলো দেওয়ার কোনো মানে নেই। রচনার মতন সাব পয়েন্ট দেওয়ার প্রয়োজন নেই, দিবা না ওগুলো। জাস্ট প্যারা প্যারা করে লিখবা। আর লেখাটা যাতে ক্লিয়ার হয়, পয়েন্ট করা যাবে না কম্পোজিশনে, প্যারা করতে হবে।
আচ্ছা, ক্লাইমেট ইন বাংলাদেশটাই বেশি ইম্পর্টেন্ট। ক্লাইমেট তো ক্লাইমেট চেঞ্জ বা এই টাইপের আসতে পারে, ক্লাইমেট ইন বাংলাদেশ তো আসবে না, সিজন ইন বাংলাদেশ আসলে আসতে পারে। ওকে, কম্পোজিশন নিয়ে তাহলে আবার কিছু কথা বলি, ঠিক আছে? প্রথমত হচ্ছে 3 থেকে 4 প্যারায় কম্পোজিশনটা অ্যান্সার করবা। আর হচ্ছে কি বলতো, প্রথমে কি দিবা, প্রথমে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন থাকবে, ঠিক আছে? প্রথমে একটা ইন্ট্রো থাকবে, তারপরে তোমার যে টপিকে কম্পোজিশনটা আসবে সেটা নিয়ে 2টা প্যারা দিবা তুমি। প্রথম প্যারাটাতে কি দিবা, প্রথম প্যারাটাতে হচ্ছে মানে যে আইডিয়াটা চাচ্ছে, মনে করো মডার্ন সায়েন্স, তো সায়েন্স কি, সায়েন্স কেন আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, এই ধরনের যে কথাগুলো আছে বা এই ধরনের যে আইডিয়াগুলো আছে সেগুলো হচ্ছে তোমার এই দুটো প্যারার মধ্যে তুমি কমপ্লিট করবা। অ্যান্ড দেন লাস্টে একটা আসবে যে কনক্লুশন, ঠিক আছে? লাস্টে একটা ছোট্ট কনক্লুশন দিবা, 3 থেকে 3 লাইনের মধ্যে দিলেই হয়ে যাবে কনক্লুশনটা। এখন প্যারাগ্রাফ বলো আর কম্পোজিশন বলো বা যে কোনো কিছু হোক, সেটাতে তোমার কিন্তু গ্রামার মিস্টেক হওয়া যাবে না, ঠিক আছে? কোনো গ্রামার মিস্টেক হওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। তারপরে কি বলো তো, হ্যাঁ আচ্ছা দাঁড়াও, তোমাদের কমেন্টগুলো পড়তে গেলে আমার একদম কাছে চলে আসতে হচ্ছে, সরি। আচ্ছা, এখন এই যে দুটো প্যারা, ইন্ট্রোতে তো প্রথমে দিলা, ইন্ট্রোটা হচ্ছে একটু সুন্দর মতন দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আপু বারবার বলেছি যাদের লেখার প্র্যাকটিস নাই, যাদের লেখার প্র্যাকটিস আছে তাদের তো খুবই ভালো। আর এখন আমাদের হাতে সময় কম, আমাদের লেখার প্র্যাকটিসটা গড়ে তুলে এই অল্প কয়েকদিনের মধ্যে এক্সামে একদম পারফেক্ট হওয়াটা একটু কঠিন। এই কারণে আপু বলেছি যে তোমার কাছে যে বইটা আছে সেই বই থেকে ইন্ট্রোটা আর কনক্লুশনটা ভালো করে একটু পড়ে যাবা, ঠিক আছে? ইন্ট্রো আর কনক্লুশনটা একটু ভালো মতন পড়ে যাবা, এবং সেখানে কি করবা বলো তো, সেকেন্ড বা থার্ড প্যারা যেটা থাকবে, মনে করো একটা প্রবলেম থাকলো, ক্লাইমেট চেঞ্জ থাকলো, তো প্রবলেমটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এই প্রবলেমের ফলে কি কি ইম্প্যাক্ট পড়ে আমাদের উপরে সেগুলা বলতে হবে, ঠিক আছে? এইটা তুমি আলাদা আলাদা প্যারা করতে পারো, যে প্রবলেমটা একটা প্যারায় দিবা, দেন হচ্ছে কি কি ইম্প্যাক্ট পড়ে আমাদের উপর সেটা একটা প্যারায় দিলা, দেন হচ্ছে সলিউশন কি কি আসতে পারে, কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, এইটা হচ্ছে থার্ড প্যারায় দিবা। এবার তুমি আচ্ছা হ্যাঁ, এবার তুমি হচ্ছে কনক্লুশনটা দিবা। ওকে, আর হচ্ছে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হওয়া যাবে না, আর একই লাইন বা একই কনসেপ্ট বারবার রিপিট হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু মার্কস কমে যাবে। যদি তুমি একই কথা বারবার ঘুরায় ফিরায় বলতে থাকো জাস্ট পেজ নাম্বার বাড়ানোর জন্য, তাহলে কিন্তু মার্কস অনেক কমে যাবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর হচ্ছে তোমাকে যে টপিকে চেয়েছে, যেমন তোমাকে বলল কি, তোমাকে বলল এই যে ইয়োর ফেভারিট গেম বা হবি, তো এর মধ্যে তুমি হচ্ছে তোমার ফেভারিট গেম বা হবির মধ্যে তুমি কুকিং দিলা, তারপর সেই কুকিং এর মধ্যে তুমি রেসিপির মধ্যে চলে গেলা, এটা কিন্তু হওয়া যাবে না, ঠিক আছে? তোমাকে যেই টপিকটা দিয়েছে চেষ্টা করবা ওই টপিকেই যতখানি লেখা যায় তাই লিখতে। অন্যান্য টপিকে 2-1 লাইন অ্যাড করতে পারো, বাট টপিক থেকে বের হওয়া যাবে না। ওকে, হুম, আচ্ছা দেখি, ল্যান্ডিং অন দ্য মুন আর প্রাইভেট টিউশন, এগুলো এগুলো কোত্থেকে পেয়েছো? আচ্ছা, কমেন্টটা অনেক উপরে চলে গেছে, এগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না তেমন একটা।
ওকে, এখন হচ্ছে তোমাদের সবার যেটা কোশ্চেন থাকে এই ব্যাপারে তো আমরা তো কথা বলেছি, এফআরবিতে অনেক কথা বলেছি, তাই না? যারা আমার এফআরবির স্টুডেন্ট আছো তাদেরকে কিন্তু আমি পোয়েম থেকে কিভাবে অ্যান্সার করতে হবে খুব সুন্দর করে স্লাইড দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। আমাদের প্রথমে, আচ্ছা এখন হচ্ছে অন্যান্য কথা না বলি, প্যারাগ্রাফ কম্পোজিশনের ব্যাপারে যা বলার তা তো বলেছি, আর যদি কোয়েশ্চেন থাকে সেটা একটু পরে নিব। এখন পোয়েমের ব্যাপারে বলি যে পোয়েম থেকে কিভাবে কোয়েশ্চেন অ্যান্সার করব। পোয়েম থেকে কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য তোমার সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ যেটা, বাসায় নিজে ভালো করে পড়া। এটার তো কোনো বিকল্প নেই, এটা আমার থেকে ভালো তোমরাই জানো, ঠিক আছে? কারণ কি, এক্সাম পেপারে কোয়েশ্চেনটা থাকবে না, সরি পোয়েমটা থাকবে না, কোয়েশ্চেন থাকবে পোয়েমটা থাকবে না। তো তোমার বাসায় পোয়েমটা ভালো করে বুঝতে হবে আগে। কিভাবে পড়বা? পোয়েমটা নিজে যখন একবার পড়লা, দেন থিমটা দেখবা। তোমার সিলেবাসে যতগুলো পোয়েম আছে সবগুলার থিমটা যাতে তোমার খাতায় নোট করা থাকে, এটা মেক শিওর করতে হবে তোমার নিজেকে, ঠিক আছে? প্রত্যেকটা থিম যাতে খাতায় নোট করা থাকে। এবং তুমি কিন্তু এক্সামের আগে তো আর এত কিছু পড়া সম্ভব না, থিমটা ভালো করে পড়ে যাওয়া লাগবে। যেই ওয়ার্ডগুলা আননোন থাকে বা যেই ওয়ার্ডগুলো হচ্ছে একটু পাওয়ারফুল বা একটু ইম্প্যাক্টফুল থাকে, সেই ওয়ার্ডগুলো আলাদা করে পিক করে ওই ওয়ার্ডের ব্যাপারে, মানে এই পোয়েমে ওই ওয়ার্ড দিয়ে কী মিন করেছে সেগুলা নিজে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সাজিয়ে ফেলবা বাসায়। তারপর কি করতে হবে আরেকটা বলো তো? হ্যাঁ, আর হচ্ছে বারবার লেখার প্র্যাকটিস করতে হবে। আর একটা সিম্পল ট্রিক শিখিয়ে দিয়েছিলাম আপু, যে পোয়েমের থেকে কোয়েশ্চেন অ্যান্সার করার সময় যদি পোয়েমের টাইটেলটা আর পোয়েটের নামটা প্রপার স্পেলিংয়ে দিতে পারো, তোমার মার্ক কিন্তু অবশ্যই বেড়ে যাবে, ঠিক আছে? তোমার মার্ক এটাতে অবশ্যই বাড়বে। কারণ কি বলো তো, তাহলে টিচার বুঝতে পারবে যে তুমি এটা খুব ভালো মতন পড়ে আসছো, ঠিক আছে? এই কারণে আপু যেটা বারবারই বলেছি যে তুমি পোয়েমের টাইটেল এবং পোয়েটের নামটা প্রপার স্পেলিংয়ে, স্পেলিং ভুল হলে কিন্তু আবার সেটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু মার্ক আরও কমে যাবে, সেই ভুলটা করা যাবে না। দিলে প্রপার স্পেলিংয়ে দিতে হবে। আর হচ্ছে থিমটা ভালো করে জানতে হবে। তোমাদেরকে কি আমি পোয়েম পড়িয়েছিলাম? হ্যাঁ, আচ্ছা, তো পোয়েমের মধ্যে যে কম্প্যারিজন যখন থাকবে সেই কম্প্যারিজনগুলা নিজে দেখতে হবে যে কি নিয়ে কম্পেয়ার করা হচ্ছে, কেন কম্পেয়ার করা হচ্ছে, কাদের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, এগুলো তোমার খাতায় যাতে সুন্দর করে সাজানো লেখা থাকে, ঠিক আছে? এবং পরীক্ষার আগের রাতে ওই খাতাটা ভালো করে ভালো করে পড়ে যাবা। কারণ কি, তোমাদের সমস্ত কিছু তোমরা অ্যান্সার করতে পারবা, প্রবলেম হবে একমাত্র ওই যে পোয়েম থেকে কোয়েশ্চেন অ্যান্সার করার সময়, যেহেতু এটা একটু কঠিন, এটা একটু কঠিন। পোয়েমের থিমটা মাথায় রাখা লাগবে, কিভাবে লিখবো সেগুলো মাথায় রাখা লাগবে, কি চাচ্ছে সেগুলা মেমোরাইজ করে আনতে হবে, তাই না? তো এটার জন্য প্রিপারেশনটাও একটু বেশি নেওয়া দরকার। উইন্টার মর্নিংটা আসার চান্স আছে, প্যারাগ্রাফ হিসেবে উইন্টার মর্নিংটা আসার বেশ চান্স আছে। আচ্ছা আপু, এইম ইন লাইফ আর হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্টের এর মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট। ল্যান্ডিং অন মুন এইগুলা নর্মালি আসে না। হ্যাঁ, কম্পোজিশনে তো প্যারা মাস্ট, এই যে লিখে দিয়েছিলাম না আপু, 3 থেকে 4 প্যারা দিতেই হবে। 3 থেকে 4 প্যারা অন্তত দিতেই হবে কম্পোজিশনে, প্যারা মাস্ট, না হলে তো একটা প্যারাগ্রাফ হয়ে গেল। প্যারাগ্রাফ তুমি 1 প্যারা দিবা, কিন্তু কম্পোজিশনে প্যারা করতেই হবে। পয়েন্ট করা যাবে না, কিন্তু প্যারা করতে হবে। আচ্ছা আচ্ছা, হুম। ভ্যালু অফ টাইম আর ডিউটিস অফ স্টুডেন্ট। না, 10 প্যারাও করার দরকার নাই, 3 থেকে 4 প্যারা বা ম্যাক্সিমাম 5 প্যারা দিলেই না। আচ্ছা, তোমাদের কি আর কোনো টপিকে আর কোনো কোশ্চেন আছে?
উইন্টার মর্নিংটা বেশি ইম্পর্ট্যান্ট। পোয়েম থেকে যেহেতু 2 মার্কসের কোশ্চেন আসবে, তো পোয়েম থেকে তুমি 2 থেকে 3 লাইনের অ্যান্সার দিলেই এনাফ। পোয়েমের প্রিপারেশনটা যাতে সবার সলিড একটা প্রিপারেশন হয়, ঠিক আছে? এটা বারবারই বলেছি, এফআরবিতেও বলেছি, এখনও বলছি। আর কিছু পড়ো বা না পড়ো, পোয়েম থেকে ভালোভাবে পড়ে যাবা। এখানে যদি তুমি জাস্ট কোনো হেলাফেলা করে জাস্ট কবিতাটা একবার রিডিং দিয়ে গেলাম, ভাবলাম যে আমি পারবো, এইটা করাই যাবে না। তুমি পারবা না। নিজে যা বুঝছো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি থিমটা দিয়ে কী বুঝাচ্ছে তোমার তো সেটা, কারণ কি বুঝতে হবে। কারণ হচ্ছে তুমি পোয়েমটা একভাবে চিন্তা করলা, বাট পোয়েট হয়তো অন্য সেন্স থেকে লিখেছে, এটা হতেই পারে। একটা পোয়েমকে অনেকভাবে ইন্টারপ্রেট করা যায়। তো তোমার সেইটা নিয়ে ভালো একটা প্রিপারেশন থাকতে হবে। কম্পোজিশন নিয়ে, প্যারাগ্রাফ নিয়ে যেগুলো সাজেশন দিয়েছি সেগুলা ভালোভাবে পড়ে ফেলতে হবে। আর হচ্ছে কি, সিন প্যাসেজ থেকে বা আনসিন প্যাসেজটা বেশি ইম্পর্ট্যান্ট। কারণ সিন প্যাসেজ আমাদের বেশ কয়েকবার পড়া হয়েছে, আনসিন প্যাসেজ কিন্তু তোমাদের একটু কম প্র্যাকটিস করা হয়ে থাকে। যেহেতু এটা আনসিন, তো আমরা ভাবি যে এটা নিয়ে আর কী প্রিপারেশন নিব, এটা তো দেওয়া থাকবে প্যাসেজ, ওখান থেকে আমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, কিন্তু তারপরও তুমি একটু প্রিপারেশন নিয়ে যেও। আচ্ছা, তোমাদের কি আর কোনো কিছু নিয়ে প্রবলেম আছে? ওকে, আই থিঙ্ক সবগুলো টপিক নিয়ে কী কী কোয়েশ্চেন ছিল সব তোমাদের জানা হয়ে গিয়েছে। এখন বাসার কাজটা কি, বাসায় আপু যা যা বলেছি, যেভাবে বলেছি সেভাবে পড়াশোনাটা করা। ওকে, এইটা তো আর কেউ হেল্প করতে পারবে না, এটা তোমাকেই তোমার হেল্প করতে হবে। যে কটা দিন হাতে আছে ভালোভাবে কাজে লাগাতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট খুব সুন্দর করে পড়তে হবে। যে সাজেশনগুলো দিয়েছি অন্যান্য ভাইয়াপুরা দিবে অন্যান্য সাবজেক্টের, সেগুলো মাথায় রাখতে হবে, সেগুলা বেশ ভালো ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। বার্ষিক পরীক্ষাও অনেক ভালো করো, ফাটিয়ে দাও একদম। দেন হচ্ছে কি আসবে, বৃত্তি পরীক্ষা আসবে, তাই তো? তো আমি আশা করব যে আমার যে স্টুডেন্টরা আছে এখান থেকে অনেকে বৃত্তি পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই শেষ করি আমরা। সবার জন্য অনেক শুভকামনা, বেস্ট অফ লাক। আর হচ্ছে কি, আপুর জন্য দোয়া করবা, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, টাটা।